দুর্নীতি মামলায় আদালতে কাস্টমস কর্মকর্তার আত্মসমর্পণ, জামিন আবেদন নাকচ, পাঠানো হলো কারাগারে। 13 মার্চ থেকে স্মার্ট কার্ড পাবেন চট্টগ্রাম নগরের 19টি ওয়ার্ডের ভোটাররা, চূড়ান্ত হয়নি জেলার সময়সূচি। কাপ্তাই হ্রদের পানি না কমায় মিলছে না জমি, বড় আবাদ নিয়ে অনিশ্চয়তায় রাঙ্গামাটির 2000 কৃষক। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ পাচারের ঘটনায় দায়ের করা দুর্নীতি মামলায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহিনুরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 2013 সালের 2 নভেম্বর এক যাত্রীর কাছ থেকে আটক 25টি স্বর্ণের বার পাচারে সহযোগিতা করায় বিমানবন্দর ব্যবস্থাপকের তৎকালীন একান্ত সহকারী মোমেন মোকসেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। চট্টগ্রাম বিমানবন্দরে এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং একটি সিন্ডিকেট এবং একটি চক্র মিলে দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় এবং সহায়তায় স্বর্ণ চোরাচালান করে আসছে। তারই একটি ঘটনার প্রেক্ষাপটে চিটাঙ্গে 25টি স্বর্ণবার উদ্ধার করা হয় চিটাং এয়ারপোর্টে। সেটি দুর্নীতি মামলা হিসেবে এন্ট্রি করা হয়। দুর্নীতি দমন কমিশন তদন্ত করে চার্জশিট দাখিল করলে 2 নম্বর আসামি আনিসুর রহমান সহকারী রাজস্ব কর্মকর্তা আজকে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে। বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। আগামী 13 মার্চ থেকে চট্টগ্রাম মহানগর এলাকায় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে দেয়া হবে নগরীর কোতোয়ালি ও ডবলমুরিং থানা এলাকার 19টি ওয়ার্ডের বাসিন্দাদের। এজন্য সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন। তবে জেলার ভোটাররা কবে নাগাদ কার্ড পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ভোটারদের বিতরণের জন্য জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের প্রথম চালান আসে গত 10 ফেব্রুয়ারি। যাতে রয়েছে 6 লাখ কার্ড, আর দ্বিতীয় চালানে কার্ড এসেছে 5,79,000। তবে প্রথম ধাপে কার্ড পাবেন নগরীর কোতোয়ালি ও ডবলমুরিং থানার আওতাধীন 19টি ওয়ার্ডের ভোটাররা, আর দ্বিতীয় ধাপে দেয়া হবে বন্দর চান্দগাঁও এলাকায়। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উনি এসে উদ্বোধন করবেন। আমাদের চট্টগ্রামের সিটি মেয়র মহোদয় উনিও থাকবেন, গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, সবাই মিলে এটা উদ্বোধন করবে। উদ্বোধনের পরে আমরা মাঠ পর্যায় থেকে এ মাসেই স্মার্ট কার্ড বিতরণ করব। এই পর্যায়ে ইতিমধ্যে আমরা এই যে যারা বিতরণ করবে স্মার্ট কার্ড মাঠ পর্যায়ে যারা বিতরণ করবে তাদেরকে আমরা নিয়োগ দিয়েছি। এখানে অপারেটর আছে, টিম লিডার আছে, সহযোগী অপারেটর আছে। এই দুটি থানায় স্মার্ট কার্ড বিতরণের জন্য কাজ করবে 5টি টিম। প্রতিটি টিম দৈনিক 750 কার্ড বিতরণ করবে। এজন্য প্রচারণার পাশাপাশি মোবাইলে SMS এর মাধ্যমে সময়সূচি জানানোর কথা বলছেন নির্বাচন কর্মকর্তারা। ভোটারগণ যারা স্মার্ট কার্ডটা নিবে তারা ইচ্ছা করলে তাদের এই যে ফোন নাম্বার যেটা আছে এই ফোন নাম্বারে 105-এ আমাদের যে হটমেল নাম্বার, সেই নাম্বারে একটা মেসেজ করতে পারে। মেসেজটা হবে যে আপনার মেসেজের মধ্যে ওনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে 105-এ যদি পাঠায়, তাহলে সে ফিরতি মেসেজে তার কোন কেন্দ্রে তার এই স্মার্ট কার্ডটা দেওয়া হবে সেটা ফিরতি মেসেজে চলে আসবে। ঠিক সেভাবে তারা জানতে পারবে। আর তাছাড়া আমাদের তো মাইকিং হবেই এবং পেপার পত্রিকাও এটা জানানো হবে। হালনাগাদ তালিকা অনুযায়ী চট্টগ্রাম মহানগরে মোট ভোটার 18,97,115 জন। জনবল সংকটের কারণে সব ভোটারের হাতে কার্ড পৌঁছাতে সময় লাগবে 1 বছরের বেশি। তবে জেলায় কবে নাগাদ কার্ড বিতরণ শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বরে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের রূপরেখা তুলে ধরেছিলেন, যাতে ছিল বাঙালির আর্থ সামাজিক মুক্তির দিশা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
এদিকে খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ আলাদা কর্মসূচিতে পালন করেছে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ। সকালে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরীর নেতৃত্বে একটি পক্ষ কর্মসূচি পালন করে টাউন হল প্রাঙ্গণে। কর্মসূচিতে ছিল র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা। অন্য পক্ষ ৭ মার্চ পালন করে দলীয় কার্যালয়। তারাও র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এ. শফিক এই পক্ষের নেতৃত্ব দেন। একটি ভাষণ স্বাধীনতাকামী বাঙালিকে নিয়ে আসে মুক্তির মিছিলে, সবাইকে পরিণত করে যোদ্ধায়। সে ভাষণে রচিত হয় বাঙালির চিরায়ত স্বপ্ন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদের মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। রেসকোর্স ময়দানে জনতার সমুদ্র, হৃদয়ের সব আবেগ ভালোবাসা নিংড়ানো এক ভাষণ। পাকিস্তানের শোষণ আর বঞ্চনার কথা উঠে আসে সেখানে। আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। ৭ই মার্চ বঙ্গবন্ধুর সে ভাষণ যেন অনবদ্য এক ইতিহাস। মন্ত্রমুগ্ধ জনতা সেদিন তার সেই অমর বাণী বুকে ধারণ করেই মুক্তির স্বাদ পেতে মরিয়া হয়ে ওঠে। আইএসএ রিপোর্ট হলো চতুর শেখ মুজিব চতুরতার সাথে বক্তৃতা করে গেল। একদিকে স্বাধীনতার ঘোষণা করলো, আরেকদিকে 4টি শর্ত আরোপ করে পাকিস্তান ভাঙ্গার দায়িত্ব নিল না। আমরা যারা প্রস্তুত ছিলাম নিরাগ দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমাদের কিছুই করার ছিল না। তার মানে পাকিস্তান সেদিন ক্যান্টনমেন্টে গোলা বারুদ বোমারু বিমান নিয়ে তৈরি ছিল। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 20 কি 22 মিনিটের সেই অনবদ্য কবিতায় ফুটে ওঠে বাঙালির সাহস আর সংকল্প। স্বাধীনতাকামী প্রতিটি বাঙালি পরিণত হয় এক একজন যোদ্ধায়। 7ই মার্চের একটি ভাষণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু সমস্ত নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছেন। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদের মতে এই ভাষণের মধ্য দিয়ে রচিত হয় স্বাধীন বাংলাদেশের পথ। বঙ্গবন্ধু বক্তৃতাটা এমনভাবে সাজান, একদিকে স্বাধীনতার ঘোষণা, আর একদিকে বিচ্ছিন্নতাবাদীর আখ্যায়িত না হওয়া। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। সময় যত যাচ্ছে রাঙ্গামাটির 2000 কৃষক পরিবারের হাহাকার ততই বাড়ছে। কাপ্তাই হ্রদের পানি না কমায় জলে ভাসা জমিতে এখনো তারা শুরু করতে পারেনি বোরো ধানের চাষ। কৃষি বিভাগও এবার বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছে। এখনো সরেনি পানি। কাপ্তাই হ্রদের বুকে জেগে ওঠেনি ডুবে থাকা জমি। স্থানীয় লোকজনের কাছে যা পরিচিত জলে ভাসা জমি হিসেবে। মূলত বড় মৌসুমে একবারই জলে ভাসা জমিতে চাষ হয় ধানের। রাঙ্গামাটিতে কমপক্ষে 2000 পরিবার ধান চাষ করে এসব জমিতে। অন্যান্য বছর এই সময় হ্রদের 3 ভাগের 2 ভাগ জমিতে ধানের চাষ রোপণের কাজ শেষ হয়ে যায়, কিন্তু এবার পানির সময় মতো না কমায় চাষ হয়নি 4 ভাগের 1 ভাগ জমিতেও। আদৌ চাষ সম্ভব হবে কিনা বা কিভাবে হবে তা নিয়ে শঙ্কায় চাষিরা। এক ফসলি আমরা করি, এই ধানি এক চাষি। পানি তো কখনো কমে না, টাইম মতো পানি কমতেছে না, কারণ এই মাঘ মাসের ভিতরে পানি কমানোর কথা ছিল। কৃষি বিভাগের এই কর্মকর্তার আশঙ্কা, কাপ্তাই হ্রদের পানি সময় মতো না কমায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না। বছরে একবারই যেহেতু এসব জমিতে চাষ হয়, তাই উচ্চ ফলনশীল জাতের ধান চাষের জন্য চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খুব ধীরে ধীরে এগোচ্ছে, তো এই দ্বারা যদি চলতে থাকে আসলে আমাদের বড় আবাদ অর্জিত হওয়ার সম্ভাবনা কম। যেহেতু এক ফসলের জমি এবং জলে ভাসা জমি খুব উর্বর হয়, এই জন্য আমরা হাইব্রিড ধান চাষের জন্য পরামর্শ দিতেছি। হ্রদের পানির পরিমাণ নির্ণয়ে প্রশাসনিক সিদ্ধান্তহীনতার কারণে এসব জমিতে চাষাবাদ ব্যাহত হয় বলে মনে করেন জেলা পরিষদ চেয়ারম্যান। কাপ্তাই লেগের প্রশাসন তো আলাদা রয়েছে, পানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারা কিভাবে পানি, আমিও তো এই জানুয়ারি হইতে আমিও ডিসি সাহেবকে 2 বার বলি পানিটা একটু কমিয়ে চাষিদেরকে যদি
সার্চ করার সুযোগটা দিলে রাঙ্গামাটিবাসীর জন্য উপকারী আসতো। কৃষি বিভাগের তথ্য মতে রাঙ্গামাটিতে আবাদি জমির পরিমাণ 16,680 হেক্টর। এর মধ্যে জলে ভাসা জমির পরিমাণ 7,000 হেক্টর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরে এসে থাকছে উখিয়া থেকে অপহরণের 14 দিন পর শিশু সাকিবুল উদ্ধার, অপহরণকারী চক্রের 2 সদস্য আটক। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। কক্সবাজারের উখিয়া থেকে অপহরণের 14 দিন পর 7 বছরের শিশু সাকিবুল হাসানকে উদ্ধার করেছে র্যাব। আটক হয়েছে অপহরণকারী চক্রের 2 সদস্য। গত 21 ফেব্রুয়ারি উখিয়ার ফলিয়াপাড়া থেকে সাকিবকে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করে আসছিল চক্রটি। র্যাব জানায়, সাকিবের মা আয়েশা বেগম লিখিত অভিযোগ দায়ের করার পর আজ ভোরে শহরের কলাতলিতে অভিযান চালায় তারা। প্রথমে ওই চক্রের 2 সদস্যকে আটক করা হয়, পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় সাকিবকে। জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত অটোরিকশাটি। আটক করে মুক্তিপণের টাকা যেহেতু দাবি করেছিল তারা অপহরণকারী চক্রের সদস্য, বাট তারা কতটুকু সক্রিয় সদস্য বা তাদের গ্যাং রয়েছে কিনা বা তাদের আরো বড় ধরনের গ্যাং রয়েছে কিনা এই সমস্ত বিস্তারিত তদন্ত আমাদের অব্যাহত রয়েছে। খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন ইউপিডিএফ নেতা উশেপ্রু মার্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ম্যামং মার্মা। গতরাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার এটিএম কাউসার হোসেন ফলাফল ঘোষণা করেন। উশেপ্রু মার্মা আর ম্যামং মার্মার ভোটের ব্যবধান ছিল 1126। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 5,878 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির পূর্ণকান্তি চাকমা। আর আওয়ামী লীগের ঝর্ণা ত্রিপুরা 8,172 ভোট পেয়ে বেসরকারিভাবে নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবাদিক জামাল হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে রাঙ্গামাটি পৌরসভার সামনে এই মানববন্ধনে সাংবাদিকরা বলেন, জামাল হত্যাকাণ্ডের 10 বছর পরও তার পরিবার সুষ্ঠু বিচার পায়নি। এ সময় সাগরুনি সহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা। মানববন্ধনে নিহত সাংবাদিক জামালের স্বজনরা উপস্থিত ছিলেন। 2007 সালের 6 মার্চ রাঙ্গামাটির দেওয়ান পাড়ায় জামালের মৃতদেহ পাওয়া যায়। সরকারি সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে খাগড়াছড়িতে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে পৌর টাউন হলে এই শুনানির আয়োজন করা হয়। এতে দুদক কমিশনার AFM আমিনুল ইসলাম বিভিন্ন সরকারি দফতরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ শোনেন। তিনি বিরাজমান সমস্যা ও সমাধানের ব্যাপারেও আলোচনা করেন এবং দ্রুত কার্যকরের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক ছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরে এসে থাকছে চট্টগ্রামে 2 দিনের আবৃত্তি উৎসব শুরু 9 মার্চ। যোগ দেবেন 2 বাংলার খ্যাতিমান কবিরা। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের সাজ্জাদ কটেজের একটি কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তার বিস্তারিত পাওয়া না গেলেও হোটেলের নিবন্ধন খাতায় নাম লেখা ছিল জান্নাত, বাড়ি ভোলায়। কক্ষটি থেকে কিছু ইয়াবা, এক যুবকের মানিব্যাগ ও মোবাইল ফোন পাওয়া যায়। তবে পুলিশ যাওয়ার আগে পালিয়ে যায় কটেজের কর্মকর্তা কর্মচারীরা। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নরওয়ের জন্য হাইটেক প্রযুক্তির ফিশিং ভেসেল নির্মাণ করছে বাংলাদেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। 80 মিটার দীর্ঘ ও 17 মিটার প্রস্থের এই ভেসেল হবে নরওয়ের সর্ববৃহৎ ফিশিং ভেসেল। জাহাজের নির্মাণ কাজ শুরু উপলক্ষে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, এটি হবে দেশের প্রথম হাইটেক প্রযুক্তির ফিশিং ভেসেল। বর্তমান ভেসেলগুলোর ধারণ ক্ষমতা যেখানে 300 মেট্রিক টন,
সেখানে নির্মিতব্য এই ভ্যাসেলের ক্ষমতা 2000 মেট্রিক টন। অনুষ্ঠানে সিটি মেয়র আজমন নাসির উদ্দিন, নরওয়ের রাষ্ট্রদূত সিটসেল ব্লেকেন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। সকালে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, এখনো প্রতিনিয়ত নারীরা অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু তা প্রতিরোধে তেমন কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এ সময় তারা আরামবাগ এলাকায় কলেজ ছাত্রী ইতি চাকমার হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে চট্টগ্রামে 2 দিন ব্যাপী আবৃত্তি উৎসব শুরু হচ্ছে 9 মার্চ। এ উপলক্ষে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, উৎসবকে ঘিরে এবার নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো চালু করা হচ্ছে আবৃত্তিকার গোলাম মুস্তফা স্মৃতি সম্মাননা পদক। এবার যা পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। 9 মার্চ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করবেন খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। এতে যোগ দেবেন 2 বাংলার খ্যাতিমান কবিরা। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। দুর্নীতি মামলায় আদালতে কাস্টমস কর্মকর্তার আত্মসমর্পণ, জামিন আবেদন নাকচ, পাঠানো হলো কারাগারে। 13 মার্চ থেকে স্মার্ট কার্ড পাবেন চট্টগ্রাম নগরের 19টি ওয়ার্ডের ভোটাররা। চূড়ান্ত হয়নি জেলার সময়সূচি। কাপ্তাই হ্রদের পানি না কমায় মিলছে না জমি, বড় আবাদ নিয়ে অনিশ্চয়তায় রাঙ্গামাটির 2000 কৃষক। এই ছিল চট্টগ্রাম 24 এর সন্ধ্যার আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।